বিষয়বস্তুগুলো তুমি যেন একটা ধারণা নিয়ে যেতে পারো। ওই ধারণা নিয়ে যাওয়ার পরে তারপরে তুমি বইয়ের এমসিকিউ সলভ করবে। তোমার যদি বইয়ের ভিতরে কোনো ধারণাই না থাকে, তুমি যদি কিছু নাই বুঝো, মানে কিছু না বুঝো, তাহলে হবে না। স্পেশালি তোমার যদি অনুমতিতে যে ফুড প্রিজারভেটিভস গুলো আছে, ফুড প্রিজারভেটিভস গুলোর আগে একটা ছক বানাবো। বানানোর মধ্যে আমাদের মেইনলি 3 ধরনের ফুড প্রিজারভেটিভস আছে। 3 ধরনের ফুড প্রিজারভেটিভস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ওটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের একটা ক্লাসিফিকেশন বানাবো। অ্যান্টিঅক্সিডেন্টের ক্লাসিফিকেশন বানানোর সময় দেখবা দেখবা যে 2 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। একটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, একটা হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। একটা কৃত্রিম। এই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট গুলা কি কি? মনে রাখার টেকনিক হচ্ছে বিসিএস। আর কৃত্রিম কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে বি দিয়ে নাম শুরু, বিএইচএ, বিএসটি, তারপরে টিবিএইচকিউ, এইচকিউ, প্রোপাইল গ্যালেট, এগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিসিএস। বিসিএস এর মধ্যে কি, বিতে কি, বিতে হচ্ছে বিটা ক্যারোটিন, তারপরে হচ্ছে সিতে হচ্ছে সেলিনিয়াম, তারপরে তারপরে এসতে হচ্ছে তারপরে ভিটামিন সি, তারপরে আরো ভিটামিন ইও লেখা আছে, ভিটামিন সি লেখছে না, ভিটামিন ই। এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আবার অ্যান্টিঅক্সিডেন্ট আরো 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। ওই 2টা ভাগও তুমি এখানে লিখে রাখতে পারো। এটা হচ্ছে মুক্তমূলক অক্সিজেন। মুক্তমূলক শোষণকারী কোনগুলো? ম্যাক্সিমাম কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে মুক্তমূলক শোষণকারী, যেমন এই যে বিএসএ, বিএসটি এগুলো। আর অক্সিজেন শোষণকারী হচ্ছে তোমার সিএসি। সিতে হচ্ছে ভিটামিন সি, এসতে সালফাইড, আর ইতে হচ্ছে ভিটামিন ই। মানে এখানে 2টা ভাগের মধ্যে মেইন ভাগটা হচ্ছে আমাদের কৃত্রিম প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও আমাদের কিন্তু আরো অনেকগুলো ফুড প্রিজারভেটিভস আছে, যেমন হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তারপর এটা বললাম অ্যান্টিঅক্সিডেন্ট, আরেকটা আছে কিলিটিং এজেন্ট। কিলিটিং কিলিটিং এজেন্ট, তাহলে তুমি শুধুমাত্র 3টা আছে টোটাল। আরেকটা হচ্ছে কিলিটিং এজেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলিটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে এই ক্লাসিফিকেশনটা পড়বা, প্রাকৃতিক কোনগুলা, কৃত্রিম কোনগুলো। প্রাকৃতিক কৃত্রিম পড়ার পরে তারপরে বলা কোনগুলো মুক্তমূলক, কোনগুলো অক্সিজেন শোষণকারী, বইতে দেখাবই। তারপর তারপর চলে যাবে কিলিটিং এজেন্ট। এই কিলিটিং এজেন্টের একটা এক্সাম্পলই আছে, ওই যে ওইটা হচ্ছে ইডিটিএ। তাহলে 2টা বলে ফেললাম, বাকি যা যা থাকে সবই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে মাইক্রোবস, মানে হচ্ছে অর্গানিজম, মাইক্রো অর্গানিজম বা জীবাণু। মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে যেগুলো কাজ করে ওটা হচ্ছে মাইক্রোবিয়াল এজেন্ট। সো বাকি যা যা থাকে সব মাইক্রোবিয়াল এজেন্ট। সো তোমার 3টাই পড়া লাগবে না। দেখো, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে সবগুলো, অনেকগুলো নাম আছে, এটা সবগুলো নাম কি পড়া পসিবল না। সবগুলো একবার জাস্ট দেখে রাখবা, যে সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজো, এগুলো সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, শুধু নামগুলো দেখ। বাট তুমি এখান থেকে অ্যান্টিঅক্সিডেন্টের নামগুলো ভালো মতো পড়বা। এই যে দেখো, অ্যান্টিঅক্সিডেন্টের আগে আমরা আগে কিছু মাইক্রোবিয়াল এজেন্ট সম্পর্কিত জেনে আসি। প্রথমে এই যে সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিড। সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিডের সংকেতটা দেখো, সংখ্যাটা ভালো মতো দেখে রেখো, ফার্স্ট টাইমাররা থাকলে তো সংখ্যা দেখতে হবে। এটা অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা এখানে 4.5 এর নিচে বেশি থাকে। আচ্ছা, কার্যকর মাত্রা 0.1, ম্যাক্সিমাম দেখবে যে অ্যান্সার 0.1% সর্বোচ্চ কার্যকর মাত্রা। আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে এই সোডিয়াম বেনজোয়েট এবং বেনজোইক অ্যাসিড এগুলা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চিপস, চানাচুরের রেগুলার প্যাকেটের মধ্যে। আচ্ছা, ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায় কিসের প্রভাবে? প্যারাবেনের প্রভাবে। প্যারাবেন। তারপর এখান থেকে সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, এগুলো কি? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এগুলা সর্বত্র দেখো, পটাশিয়াম সরবেট পৃথিবীর সর্বত্র ব্যবহার করা হয়, এমসিকিউটা আসবে। তাছাড়া সরবেট লবণ প্রিজারভেটিভস, ব্যাকটেরিয়া দমনে পিএইচ এর মান কত কার্যকর হয়? 6.5 পর্যন্ত কার্যকর হবে। তারপর এসিটিক অ্যাসিডের ব্যাকটেরিয়া দমনে 4.8 পর্যন্ত কার্যকর হবে। এইখানে বইতে 2টা এমসিকিউ আছে, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, এসিটিক অ্যাসিডের পিএইচ কত। সাইট্রিক অ্যাসিড 3.14, এসিটিক অ্যাসিড হচ্ছে 4.74। এই যে দেখো, এসিটিক অ্যাসিডের 4.74 আর সাইট্রিক অ্যাসিডের পিএইচ হবে 3.14। এই দুটো মাথায় রাখতে হবে। তাহলে এসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো কি? এগুলো কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। মাইক্রোবিয়াল মানেই তো ব্যাকটেরিয়াল এজেন্ট, কি কথা? তাহলে পারা যাবে এগুলো। তারপর দেখো, ভিনেগার কি, এটা পারো তুমি, আর দাগানো দরকার প্রয়োজন নেই। ক্যালসিয়াম প্রোপানয়েট, এটা কি? এগুলা কি পড়ছি আমরা?
দাঁড়াও, প্রথম কথা, এগুলা তো আর আমরা অ্যান্টিঅক্সিডেন্টে পড়ি নাই। অ্যান্টিঅক্সিডেন্ট তো প্রাকৃতিক ভিটামিন সি, ভিটামিন ই, বিএইচএ, বিএইচডি, এগুলো তো পড়ি নাই। কিলিটিং এজেন্টও না, তাহলে এগুলা কি? মাইক্রোবিয়াল এজেন্ট। বারবার একই কথা বলতেছি কারণ এটাই ভুলে যাব। মাইক্রোবিয়াল এজেন্ট কোনটা, এটাই ভুলে যাব। ওকে, ওকে, তারপরে প্রোপাইল, এই যে সোডিয়াম ক্যালসিয়াম প্রোপানয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েডের পিএইচটা একটু পড়ে ফেলো। সাইট্রিক অ্যাসিডের পিএইচটা পড়তে হবে। 3.14 মেডিকেলে আসা প্রশ্ন। তারপরে নাইট্রেট এবং নাইট্রেট লবণ এটা ব্যবহার করে মাংস প্রক্রিয়াজাতকরণে, এবং এটা বিশেষত ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম যে ব্যাকটেরিয়া আছে ওটার বিরুদ্ধে কাজ করে। ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম বোটুলিজমের বিরুদ্ধে কাজ করে। তারপর আর এখান থেকে কিছু নাই। অ্যান্টিঅক্সিডেন্ট পার্টে চলে আসো। এই যে যা যা বললাম আমি, মুক্তমূলক শোষণকারী, অক্সিজেন শোষণকারী। মুক্তমূলক শোষণকারী গুলা কি কি? বি, বিপি দিয়ে মনে রাখা যায়, বিপি, যে বিপি মুক্তমূলক শোষণকারী, বিএইচএ, তারপরে হচ্ছে বিএসটি, বি দিয়ে সবগুলা নাম দেখো। তারপরে এই যে টিবিএইচ কেউ মনে করবে বি দিয়ে নাম, টিবিএইচ কেউ। তারপরে একটা পি দিয়ে, যেটা ওটা হচ্ছে প্রোপাইল গ্যালেট। আর অক্সিজেন শোষণকারী কোনটা? সিএসি, ভিটামিন সি, সালফাইড আর ই, ভিটামিন ই। এটা তো গেলে একটু আগে লিখিয়ে দিলাম এগুলো। আর অ্যান্টিঅক্সিডেন্ট আরো দুই ভাগে যে ভাগ করা যায় ওগুলো তো একটু আগে লিখিয়ে দিলাম। প্রাকৃতিক কোনগুলা, কৃত্রিম কোনগুলো, সেগুলো হচ্ছে প্রথমগুলো ভিটামিন সি, ভিটামিন ই, টোকোফেরল। ভিটামিন এর আরেক নাম টোকোফেরল, বিটা ক্যারোটিন, তারপরে অধাতু, সেলেনিয়াম, এগুলো হচ্ছে সবই ভাইয়া অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো? এই যে এগুলো, বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, টিবিএইচকিউ প্রোপাইল গ্যালেট। এখন কি উল্টাপাল্টা লাগতেছে? হ্যাঁ, উল্টাপাল্টা লাগতেছে। তার জন্যই তো শুরুতেই বলে দিলাম যে ম্যাক্সিমাম প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট গুলাই তোমার হচ্ছে এই মুক্তমূলক শোষণকারীতে চলে যাবে। এই যে মুক্তমূলক শোষণকারী যেগুলো বিপি দিয়ে পড়ছো ওগুলো সবাই কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আর ম্যাক্সিমাম প্রাকৃতিক গুলাই অক্সিজেন শোষণকারী। এভাবে মনে রাখলে তাহলে মনে থাকবে বেশিরভাগ বেশিরভাগ। আচ্ছা, এখানে বেশি টাইম নষ্ট না করে আমরা সামনে চলে যাই। বুঝছো এতটুকু না, হালিমা? তারপরে দেখো, সোডিয়াম বেনজোয়েট এই পার্টের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এটা তো আমরা জানি। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে ব্যবহার করা 200 ppm। সোডিয়াম সরবেট 200 ppm। ইথানোয়িক অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 6 থেকে 10। প্রোপানয়েড এটা লাগবে না। স্যাটিক অ্যাসিড লাগবে না। কতটুকু থাকে এটা লাগবে না। তারপরে চলে আসো মেইন পড়াতে আমাদের, দ্রবণ কলয়েড সাসপেনশন। এই টপিকটা মানে এই চ্যাপ্টারে যেগুলা যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওগুলা নিয়ে আসছি। আজ এটা টপিক বাদ, সরাসরি এই টপিকে চলে আসো। দ্রবণ কলয়েড সাসপেনশন। প্রথম কথা, কণার ব্যাস পড়তে হবে। প্রথমে দেখো 0.1 থেকে 2 ন্যানোমিটার, 2 থেকে 500 ন্যানোমিটার, 500 বেশি ন্যানোমিটার। এটা তুমি এমনি পারবা। দেখো 2, 500, 500 বেশি। 0.1 থেকে 2, 500, 500 বেশি। তারপর দ্রবণ, দ্রবণের এক্সাম্পল হচ্ছে একটা গ্লুকোজের দ্রবণ অথবা একটা চিনি দ্রবণ, ওইটা তাহলে সমসত্ব মিশ্রণ হবে অবশ্যই। ওটা সমানভাবে মিশ্রিত হয়ে যায়, দেখো এটা সমসত্ব মিশ্রণ। দ্রবণ হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ, স্বচ্ছ মিশ্রণ। কলয়েড হচ্ছে অসমসত্ব, অস্বচ্ছ মিশ্রণ। সাসপেনশন একটা অসমসত্ব এবং অস্বচ্ছ মিশ্রণ, খুবই ইম্পর্টেন্ট। দ্রবণ আমরা দেখতে পারবো না, চিনি গুলছি নাকি লবণ গুলছি এটা আমরা দেখতে পারবো না। কিন্তু কলয়েড আল্ট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবো, সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে খালি চোখে দেখতে পারবো। সাসপেনশন, সাসপেনশন তো এমনি দেখা যায়। সাসপেনশন হচ্ছে তোমার ওষুধের বোতলের নিচে দেখবে যে কিছু গুঁড়া গুঁড়া পড়ে থাকে, ওষুধের বোতল ঝেঁকে তারপরে খাইতে হয়, সাসপেনশন। তারপরে দেখো একটা মজার বিষয়, কলয়েড অনেক ইম্পর্টেন্ট দুইটা প্রপার্টি আছে, ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব। বাকি দুইটাতে কিছুই থাকে না। এটাতে থাকে না, এটাতে থাকে না, এটাতে থাকে না, এটাতে থাকে না। শুধুমাত্র কলয়েডেই থাকে ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব। তারপরে মিশ্রণটা সুস্থিত, বললাম তো একটু আগে, এটা সুস্থিত মিশ্রণ। এটা আবার অস্থায়ী মিশ্রণ, বুঝছো? অস্থায়ী মিশ্রণ, এটা তাহলে কাটা। সুস্থিত অস্থায়ীর হিসাবটা যেরকম দেখো, তোমাদের যদি মানে বুঝার চেষ্টা থাকে এরকম বুঝতে পারবা। সুস্থিত মিশ্রণ বলতে একটা দ্রবণ যেরকম আছে ওরকমই আছে, যেমন একটা চিনি দ্রবণ যেরকম আছে ওরকম। তারপরে ধরে নাও দুধের মধ্যে ভিতরে চর্বি কণা আছে পানির মধ্যে, ওইটাও কিন্তু সুস্থিত মিশ্রণ। ওই চর্বি কণাগুলো কিন্তু নিচে পড়ে যায় নাই বা উল্টাপাল্টা হয়ে যায় নাই। বাট একটা সাসপেনশনে একটা ধাত মানে যেহেতু 500 মিলিমিটারের থেকে বেশি এটার কণার ব্যাস, যার কারণে ওটা নিচে পড়ে যাবে এবং নিচে পড়ে যায় এটা দ্রবণটা অস্থায়ী হয়ে যাবে। এই অস্থায়ীর সাথে তোমরা মিলাই ফেলো, এই যে এটা, এই যে কি বলে, অস্বচ্ছ। অস্বচ্ছ আর অস্থায়ী দুইটা কিন্তু দুই জিনিস। কলয়েড হচ্ছে অস্বচ্ছ, কলয়েড আবার কিন্তু সুস্থিত। এই দুইটা কিন্তু দুই জিনিস ভাই, এটা মাথায় রাখতে হবে।
এগুলা এত কথা বলে লাভ নাই, আমাদের মেইন কথা হচ্ছে উদাহরণ। তাই এই উদাহরণ থেকে কিভাবে কি পড়বো, সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ, এটা এতক্ষণ ধরে বললামই। তারপরে দেখো এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা উদাহরণ মনে রাখবো, হয় দ্রবণের কলয়েডের উদাহরণ মনে রাখবো, নয় সাসপেনশনের উদাহরণ মনে রাখবো। সাসপেনশনের উদাহরণগুলা মনে রাখার টেকনিক আছে একটা, টেকনিকটা একটু বোঝার চেষ্টা করো। দেখো মানে বোঝার চেষ্টা করো মানে আমার আমার দিকে তাকায় আমার কাহিনীটা একটু বোঝার চেষ্টা করো। সাপোজ আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় স্লিপ খেয়ে পড়ে গেছি। স্লিপ খেয়ে পড়ে যায় আমার পা ছিলে গেছে। আমার পা ছিলে গেছে, আমি কাদা মাটিতে স্লিপ খেয়ে পড়ে গেছি, আমার পা ছিলে গেছে। পা ছিলে যাওয়ার পরে পায়ের মধ্যে আমি আমি ভাবতেছি যে আমার পা যেহেতু ছিলে গেছে, ছিলে যাওয়া রক্ত রক্ত পড়তেছে, ছিলা অংশটুকুতে কাদা মিশছে। কাদা মিশছে, আমি ভাবতেছি যে এই কাদা মিশছে যেহেতু আমার ছিলা অংশতে, ওই কাদার মধ্যে মনে হয় কলেরা, কলেরা জীবাণু আছে, আমার মনে হয় কলেরা হয়ে যাবে। আমি সাসপেক্ট করতেছি যে আমার কলেরা হয়ে যাবে। আবারও বলি, আমি ছিলে গেছে, আমার হাঁটু অথবা আমার হাতের মধ্যে ছিলে গেছে, ছিলে যায় এখানে ধরুন রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, কাদা মিশছে। আমি ভাবতেছি যে এটার মধ্যে কলেরা জীবাণু আছে কাদার মধ্যে, অথবা যেখানে পড়ছে ওইখানে কলেরা আছে। কলেরা আমার এই কাদার মধ্যে লেগে, মানে হাতের মধ্যে লেগে হাতটা কলেরা জীবাণু দিয়ে আক্রমণ হবে, এটা আমি সাসপেক্ট করতেছি। দেখো তাহলে, রক্তে কাদা মিশলে কলেরা সাসপেক্ট করা হয়। তারপর সব কিন্তু ইমাজিনেশনের কথাবার্তা বলতেছে, আবার ভাইবো না যে আসলে কলেরা হয়। তারপর সাসপেক্ট করতেছি, তাহলে কি করব আমি? আমি যাব ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাই আমি বলবো কি আমার আমার কলেরা হয়েছে কিনা আমার একটু দেখাই দেন, মানে হয়েছে কিনা, কলেরা কোথায় থাকে, কলেরা হয় পেটের মধ্যে। আমি সব কিন্তু আন্দাজে কথা বলতেছি, কোনো কোনো মানে নেমোনিক্স বলতেছি, এটা আবার কেউ সত্যি পাইবো না, নেমোনিক্স বলতেছি আর কি। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বললে যে হ্যাঁ ঠিক আছে, কলেরা তোমার হয়েছে কিনা এটা জানার জন্য একটা টেস্ট করতে হবে। টেস্ট হচ্ছে বেরিয়াম সালফেট খাওয়া তুমি, বেরিয়াম সালফেট অন্ত্রে যাবে, অন্ত্রে বেরিয়াম সালফেট গেলে দেখতে পারবে কলেরা জীবাণু আছে কিনা। এমনি এমনি আন্দাজে আর কি। তাহলে আবার তারপরে লিখবা যে তুমি তারপরে ডাক্তারের কাছে গেছো, যাওয়ার পরে তুমি লেখছো যে তুমি বেরিয়াম সালফেটের একটা দ্রবণ খাইছো, খাওয়ার পরে বেরিয়াম সালফেটের দ্রবণ খেয়ে তুমি চিকিৎসা করে আসছো। তাহলে এই পুরা কাহিনীর মধ্যে এই কি, এই সাসপেনশনের সাথে কি সম্পর্ক? প্রথম সম্পর্ক রক্ত, রক্ত হচ্ছে এতেরই কি লেখ, হ্যাঁ রক্ত, এখান থেকে রক্ত হচ্ছে সাসপেনশন আমাদের, রক্ত। তারপরে হচ্ছে কলেরা। আচ্ছা কাদা, দেখো কাদাতে কি, কাদার মিশ্রণ, পানিতে কাদার মিশ্রণ, এরকম এই যে কাদাতে পানিতে কাদার মিশ্রণ, কাদা। তারপরে কলেরাতে কলেরা, কলেরা আছে না, হ্যাঁ কলেরা ভ্যাকসিন। সাসপেক্টে সাসপেনশন। তারপরে বেরিয়াম সালফেট সহজে পরীক্ষাটা, ওইটাও সাসপেনশনের এক্সাম্পলে পড়ে। তাহলে এগুলা সবকিছুই সাসপেনশন এক্সাম্পলে পড়ে। এটা হচ্ছে রক্ত, তো রক্তই, রক্ত। তাহলে তোমাকে যদি বলে পানিতে কাদার মিশ্রণ, কলেরা ভ্যাকসিন, সাসপেনশন, বেরিয়াম সালফেট, এগুলো সবই হবে সাসপেনশন এক্সাম্পল। বাকি যা যা থাকে সব হচ্ছে কলয়েডের এক্সাম্পল, কলয়েডের এক্সাম্পল। তাহলে পারা যাবে এগুলো আশা করি। কলয়েডের এক্সাম্পল কি, দুধ, বাটার, মিল্ক ও ম্যাগনেসিয়াম, এগুলো আমরা বিস্তারিত একটু পরেই পড়বো। তাহলে চলো কলয়েডের পার্টের মধ্যে যা যা বললাম ওগুলাই, বেশি কোনো কথা নেই। কলয়েডের প্রথম হচ্ছে কলয়েড একটা ইমালসন। কলয়েড এক ধরনের ইমালসন আছে, ইমালসন আর একটা শ্রেণী আছে, বেশি ইম্পর্টেন্ট না এগুলো। কলয়েডের দুইটা দুইটা ফেজ আছে, একটাকে বলে বিস্তরণ মাধ্যম, একটা বিস্তৃত কণা। দেখো দুধের বেলায়, বাটারের বেলায় এবং মিল্ক ম্যাগনেসিয়ামের বেলায় এবং মিল্ক লাইমের বেলায় কি কি হয় একটু খেয়াল করতে হবে। দুধের বেলায় যে কণাটা থাকবে বিস্তৃত চর্বি কণা, ওটা হবে চর্বি, ঢেলা এবং প্রোটিন। এবং বিস্তারিত মাধ্যম থাকবে পানি। মাধ্যম মানে বোঝায় যে যেটার মধ্যে থাকে, আর বিস্তারিত কণাটা হচ্ছে যেটা থাকে, চর্বি থাকে পানির মধ্যে, এটা বোঝাচ্ছে। বাট তুমি যদি বাটার উল্টায় উল্টাই দিবা, দুধের উল্টা হবে বাটার, বাটারের মধ্যে চর্বির মধ্যে থাকে অল্প একটু পানি, পানি থাকবে অল্প, মানে বস্তু কোনো কণাটা থাকবে পানি এবং বিস্তৃত মাধ্যম থাকবে চর্বি ঢালা। এবং মিল্ক ম্যাগনেসিয়া পাটির মধ্যে মিল্ক ম্যাগনেসিয়া থাকবে অল্প একটু, পানি থাকবে বেশি, শেষ। এই যে কঠিন পদার্থ মিল্ক ম্যাগনেসিয়া এবং পানি হবে তার বিস্তরণ মাধ্যম। এবং ক্যালসিয়াম, এই যে মিল্ক অফ লাইমের সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, এটা থাকবে হচ্ছে অল্প পরিমাণে এবং পানি থাকবে বেশি পরিমাণে, শেষ, এই যে হিসাব। তাহলে ব্রাউনগতি কার থাকে, কলয়েডের থাকে। টিন্ডাল প্রভাব কার থাকে, কলয়েডের থাকে। এতটুকু জানলেই হইলো তোমার অনেক। তারপর ব্রাউনীয় গতি তাৎপর্য যেগুলো লাগবে না, বিজ্ঞানী নিউটন ব্রাউনীয় গতি দিয়েছিল, এতটুকু মাথায় রাখলেই চলে যাবে, হয়ে যাবে। তারপর সামনের দিকে চলে আসো।
সামনের দিকে কলয়েডের কয়টা শ্রেণী বিভাগ আছে। কলয়েডের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম সবগুলো ইম্পর্টেন্ট না, ইমালসনটা খুব ইম্পর্টেন্ট, ইমালসন পড়তে হবে আর সলটা পড়তে হবে। ইমালসনের এক্সাম্পল হচ্ছে দুধ, ক্রিম, পু, বাটার। আর সলের এক্সাম্পল পেইন্ট, মিল্ক, ম্যাগনেসিয়া, পানি, কোষ তরল। যেহেতু ইমালসনটা খুব ইম্পর্টেন্ট, যার কারণে ইমালসন থেকে একটা ট্রিক্স আছে, ট্রিক্স দিয়ে নেমোনিক্স আর কি বের করি, নেমোনিক্স বের করি। সাপোজ, আবার সাপোজ, আজকে সবকিছুই সাপোজ। সাপোজ আমার, আমি দুধ জাল দিছি, দুধ জাল দেওয়ার সময় আমি দুধের মধ্যে শ্যাম্পু মিশাই দিছি। সাপোজ আর কি, সবকিছু এমনি আন্দাজে। দুধে শ্যাম্পু মিশালে আমি ক্রিম বাটার পাবো। বাটার বানানোর জন্য আমি দুধের মধ্যে দুধ জাল দিছি, শ্যাম্পু মিশাই দিছি ক্রিম বাটার পাওয়ার জন্য। আসলে তো পাবো না, আসলে তো এটা বিষ হয়ে যাবে। দুধে শ্যাম্পু মিশালে ক্রিম বাটার হয়। এটা দুধে শ্যাম্পু মিশালে ক্রিম বাটার হয়। এটা হচ্ছে ইমালসনের এক্সাম্পল। হ্যাঁ দেখো, দুধতে দুধ, শ্যাম্পুতে শ্যাম্পু, ক্রিমতে হইতেছে ক্রিম, বাটারতে বাটার। সবগুলো ইমালসনের এক্সাম্পল, শেষ। এতটুকু পড়লেই হইলো। বাকি যদি তুমি চাও জেল পড়তে পারো, সল তো পারো ভাই, সল তো এমনি পারবা। কোষ তরল, মিল্ক ও ম্যাগনেসিয়া। মিল্ক ও ম্যাগনেসিয়ার সংকেত না পারলে পরীক্ষা দিতে যাও না মেডিকেলে, দরকার নেই। তারপর এরোসল কয় প্রকার, এগুলা দরকার নাই ভাইয়া, এগুলা পড়ার কোনো দরকার নাই। আমরা চলে আসি সাসপেনশন পার্টের মধ্যে। সাসপেনশন তো পড়লাম একটু আগে। আচ্ছা দেখো, এটা একটু পড়ো যে রক্ত, আমাদের যে মেইন রক্ত আছে ওইটা কিন্তু শুরুতেই পড়লাম। রক্তে কেন সাসপেনশন? কারণ রক্তের মধ্যে আরবিসি ডাব্লিউবিসি ওগুলা থাকে। ওগুলা থাকলে ওই আরবিসি ডাব্লিউবিসি ওগুলা কণাগুলা নিচে জমে 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 পড়ে যায়। এখন আমরা একটা টেস্ট আছে যে এসআর টেস্ট বা সেডিমেন্টেশন টেস্ট আছে। সেডিমেন্টেশন টেস্ট করে ওই যে একটা টেস্ট টিউবের মধ্যে দেখতে পারি যে 55 অংশ থাকে প্লাজমা, আর বাকি 45 অংশ থাকে নিচে পড়ে থাকে। অতটুকু অংশ হচ্ছে কণিকা, রক্তকণিকা। ওইভাবে ওই যে আমি রক্ত চ্যাপ্টারে পড়ানোর সময় বলছিলাম 45% থাকে রক্তকণিকা আর 55% থাকে রক্তরস। ওইটা কিভাবে পাওয়া যায়? ওই যে সেডিমেন্টেশন টেস্ট বা এসআর টেস্ট করে সাসপেনশন ঘুরায় নিচে তার সাসপেনশন কিন্তু পদার্থগুলো নিচে পড়ে যায়, ওইটা হচ্ছে রক্তকণিকাগুলা, ডাব্লিউবিসি আরবিসি ওগুলা। আচ্ছা যাই হোক, সাসপেনশন একটি অস্থায়ী অবস্থা, একটু আগে পড়াই আসলাম। তাহলে এগুলা ভিতর থেকে আর পড়ার দরকার নেই, কণার আকার ভিতর থেকে আর পড়ার দরকার নেই। শুধুমাত্র তুমি মাথায় রাখবে সাসপেনশনের ভূমিকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কথা, অন্ত্রের ইন্টেস্টাইনে ইমেজিং এর কাছে ব্যবহার করা হয় বেরিয়াম সালফেট। একটু আগে যে কাহিনী বলতাম ওই কাহিনীর মধ্যে এই কথাটাই এসে পড়ছে। অন্ত্রের মধ্যে যাবে, কলেরা ভ্যাকসিনটা খুঁজবে, খুঁজবে বেরিয়াম সালফেট কণা বের করে আনবে, শেষ। এতটুকুই। আমার কথা কি বোঝা যাচ্ছে হালিমা? বুঝতেছো তুমি কথাগুলো? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তারপরে সামনে আসি। তারপরে দুধে শতকরা সংযুক্তি, এবারে চলে আসো। দুধের মধ্যে দুধের পিএইচটা পড়তে হবে 6.6 থেকে 6.9। তারপর ক্যাজিন হলো দুধের প্রধান প্রোটিন। দুধের মধ্যে প্রোটিন পার্টের মধ্যে পড়তে হবে দুইটা জিনিস। দুধে সাধারণত থাকে, দুধে ক্যাজিন প্রোটিন থাকে সাধারণত। তারপরেও দুধের প্রধান উপাদান কি এটা মাথায় রাখতে হবে। দুধের প্রধান উপাদান হচ্ছে পানি, কারণ দুধে পানির পরিমাণ থাকে প্রায় 88%। কোনো কিছু থাকুক না থাকুক, পানির পরিমাণ না সবকিছুই 70 থেকে 90% হয়, মানে সবকিছুর মধ্যেই দেখবা যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ 65 টু 90, মানে 95% এরকম সবকিছুতে পানির পরিমাণ মানে অ্যারাউন্ড 90% এর কাছাকাছি থাকে। তারপরে প্রোটিনের মধ্যে দুই ধরনের প্রোটিন আছে, একটাকে বলা হয় হোয়ো প্রোটিন, আরেকটা হচ্ছে ক্যাজিন। প্রোটিনের মধ্যে 82% হচ্ছে ক্যাজিন এবং 18% হচ্ছে হোয়ো প্রোটিন। হোয়ো প্রোটিন আবার অনেক দুই ভাগে ভাগ করা যায়, এত কিছু লাগবে না, তুমি এতটুকু মাথায় রেখো। ক্যাজিন আবার 4 ধরনের হয়। কয় ধরনের? এগুলা নট সো ইম্পর্টেন্ট। দুধে থাকতে ল্যাকটোজেন থাকে বা ল্যাকটোজ সুগার থাকে। ল্যাকটোজ সুগার কোন ধরনের সুগার যদি তোমাকে বলে, ল্যাকটোজ সুগার হচ্ছে ডাইস্যাকারাইড। ল্যাকটোজ সুগারকে ভাঙলে পাওয়া হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এটা কিন্তু খেয়াল করতে হবে। তারপর ভাইয়া, দুধের প্রধান খনিজ উপাদান আয়রন, কপার। তারপর দুধে ভিটামিন এ থাকে, আর দুধে যদি তুমি দুধ ফুটালে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তারপর এখান থেকে আর কিছু নাই। তারপরে চলে আসো, দেখো এখানে কয়েকটি ডিমার্কেশন পয়েন্ট আছে। মহিষে সব থেকে বেশি পরিমাণে চর্বি থাকে এবং ক্যালোরি থাকে, মনে রাখবো এইভাবে, মহিষ ইকুয়াল টু চক। চক দিয়ে চতে হতেছে চর্বি, কতে হতেছে ক্যালোরি। সব থেকে বেশি থাকে, কত থাকে লাগবে না, সব থেকে বেশি থাকে। তারপর মানুষে তো সব থেকে বেশি থাকে ল্যাকটোজে, খুব ইম্পর্টেন্ট, ল্যাকটোজেন। তারপর চলে আসবা, আহ, আর কোথায় জানি কি বেশি থাকে, এই যে ভেড়ার দুধে সব থেকে বেশি পরিমাণে প্রোটিন থাকে, 4.6, শেষ। এতটুকু।
তারপরে হচ্ছে ত্বকের মধ্যে ত্বকের কয়টা স্তর থাকে এটা আমরা চ্যাপ্টার জুলজিতেও পড়বো। ত্বকে 3টা স্তর থাকে মেইনলি, এটা হচ্ছে এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। আবার এপিডার্মিসের আবার 5টা স্তর থাকে। এর স্তরগুলো একটু পড়ে ফেলো: স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম এবং স্ট্রেটাম স্পঞ্জিওসাম এবং স্ট্রেটাম বেসালি। এবং যেটার মধ্যে স্ট্রেটাম যে কর্নিয়াম লেয়ারটা, এটা হচ্ছে স্তরটি মৃত থাকে এবং ক্যারাটিন নামক তন্তুতে আবৃত থাকে। এগুলো একটা লাইন একটু দেখে রেখো, ইম্পর্টেন্ট না বেশি। এবং ক্রিম এবং লোশনের বৈশিষ্ট্য এই পার্টে চলে আসো। ক্রিম লোশনের বৈশিষ্ট্য বোঝার আগে ক্রিম লোশনের আমরা ছকে চলে যাব। এখানে তো ছকটা তুলে দেই নাই, আয় হায়। তোমরা ছকে চলে যাও, ছক চলে যাও। আমি ছক থেকে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, ওই পয়েন্ট মনে রাখলে তোমার অনেক। কোথায় যেন ছক নাই নাকি এত? ও, ছক নাই। ক্রিম লোশনের ছক আছে কিনা দেখো তো, যারা যারা দেখতেছো লাইভে। জুবাইদা সুলতানা জুবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেখো তো ক্রিম লোশনের ছক পাও কিনা চ্যাপ্টার 5-এ। ছক নাই নাকি? হ্যাঁ, আছে আছে আছে, এই যে দেখো, এই যে ক্রিম লোশনের ছক, এই যে এই পেজটা বের করো। এই পেজটা বের করো, এই পেজটা আমি আমি আনছি কিনা ওটা কি দেখি। না না, ক্রিম লোশনের ছক নাই, ক্রিম লোশনের ছক নাই, বাইচা গেছে, ছক নাই। আমি ছক লিখে দিতেছি। ছকের মধ্যে তোমার প্রথমে ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিম, এটার ছকে। ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিম, এই ছকের মধ্যে প্রথম কথা কোল্ড ক্রিম। দেখো নামের মধ্যে অ্যান্সার আছে। কোল্ড ক্রিম, কোল্ড কোল্ড যখন ওয়েদার তখন ইউজ করব আমরা, যেমন উইন্টার ইউজ করব, উইন্টার। তাহলে উইন্টারে যদি এটা ইউজ করি তাহলে এটা সামার ইউজ করব, শেষ। বা গ্রীষ্মকালে ইউজ করব। তারপর তারপর কোল্ড ক্রিম আর সামারের মধ্যে, আচ্ছা দেখো, মানে সামারে বা গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে প্রথম কথা আমার কি শরীর কি আর্দ্র থাকে নাকি ভেজা থাকে, এরকম মেইন একটা কথা বলি যে সামারে আমার শরীর কেমন থাকে। শরীর থাকে আর্দ্র, শুষ্ক না। কোল্ড যখন উইন্টার থাকে, উইন্টারে আমার শরীর থাকে শুষ্ক। এই যে দেখো লিখে 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 দিয়েছি, শুষ্ক থাকে শরীর। শরীর যেহেতু শুষ্ক থাকে তাহলে শুষ্ক কোষের মানে শুষ্ক শরীরের মধ্যে ইউজ করতে হবে কোল্ড ক্রিম। আবার সামারের মধ্যে আমার শরীর থাকে আর্দ্র, আর্দ্রতা যেন না হয়, মানে তেল তেলে থাকে, তেল তেলে যেন না হয়, তার জন্য ইউজ করতে হবে ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশ করে দিবে আমার তেলটা। মেন কথা হচ্ছে এটা, এরকম হিসাব নিকাশ। তারপর এখন যেহেতু আমার এখানে শুষ্ক শরীরের মধ্যে আমার তেল তেলে করতে হবে, আর এখানে তেল তেলে শরীরকে আমার শুষ্ক করতে হবে, বিষয়টা এরকম না? ভ্যানিশিং ক্রিমের কাজ শুষ্ক করে ফেলা, আর এটার কাজ হবে তেল তেলে করে ফেলা। মানে একটু জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো যে এই কোল্ড ক্রিম, আবার বলি কোল্ড ক্রিম উইন্টার ইউজ করব, উইন্টারে আমাদের শরীর শুষ্ক থাকে, শুষ্ক থাকলে আমার তেল তেলে করতে হবে শরীর। একটা পড়লে আরেকটা উল্টায় দিব। তেল তেলে যদি করতে হয়, তেল তেলে করার জন্য আমাদের একটা ক্রিমের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা থাকে পানি, আরেকটা পার্ট থাকে হচ্ছে যে তোমার তেল। তাহলে আমি যদি এই কোল্ড ক্রিম বানাইতে চাই তাহলে কোন উপাদানটা বেশি লাগবে? তেল বেশি লাগবে, কমন সেন্স। এবং অয়েল বেশি লাগবে এবং ওয়াটার কম লাগবে, যার কারণে এই কোল্ড ক্রিমকে বলা হয় ওয়াটার ইন অয়েল। অয়েলের মধ্যে ওয়াটার, এইভাবে লেখা হয়, ওয়াটারটা উপরে মানে ওয়াটার কম এবং অয়েলটা নিচে, অয়েলটা বেশি। চলো, ওয়াটার ইন অয়েল ইমালশন কোথায় পাওয়া যায়? কোল্ড ক্রিমে পাওয়া যায়। মানে পুরা ট্রিক্সটা বলে দিলাম, কাহিনী সব বলে দিলাম, আর এটা হবে তাহলে অয়েল ইন ওয়াটার। মানে এটার মধ্যে ওয়াটারের পরিমাণ বেশি লাগবে, কারণ আমার করতে হবে শুষ্ক, শুষ্ক করতে হবে আমার শরীরটা, তাহলে ওয়াটারের পরিমাণ বেশি লাগবে। আমি তো এখানে মতে এমনিতে আর্দ্র, তারপর আমি আবার এখানে আবার তেল ঘষবো, তাহলে তো হইলো না, আমার বেশি লাগবে পানি, এটাই হিসাবটা এরকমই। ওকে, এটাই। আশা করি বুঝতে পারছো, না বুঝলেও দরকার নেই, স্কিপ করে পরেরটা চলে আসো। তারপর টেলকে চলে আসো। টেলক হচ্ছে, এগুলো হচ্ছে টেলকম পাউডারের মূল উপাদান। টেলকম পাউডারের মূল উপাদান হচ্ছে টেলক, আদ্র ম্যাগনেসিয়াম সিলিকেট, যেটা হচ্ছে
পিচ্ছিল কারক পদার্থ 92% থাকে। জিঙ্ক ম্যাগনেসিয়াম স্টেরয়েড অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে 3%, যেটা হচ্ছে ঘামাচি এবং র্যাশ দূর করে। আর কিছু এখান থেকে লাগে না। তারপর চলে আসো বেবি পাউডারের মূল উপাদান। বেবি পাউডারের মূল উপাদান হলো ট্যাল্ক। ট্যাল্ক থাকে 83% এবং পিচ্ছিল কারক হিসেবে কাজ করে। বেবি পাউডারের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেটাকে বলা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট বা হালকা পাউডার, মানে ম্যাগনেসিয়াম কার্বনেট, যেটা পাউডারকে হালকা করে, ঝরঝরে করে ফুলিয়ে তুলবে পাউডারকে। আর বোরিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। বোরিক অ্যাসিডের সংখ্যাটা ইম্পর্টেন্ট, B4O7 এরকম কিছু একটা, 0.10:2। তারপর এখান থেকে আর কিছু লাগবে না। তারপর চলে আসো সামনের দিকে, বোরাক্স। এই যে বোরাক্সের সংখ্যাটা লাগবে, বোরাক্সের সংখ্যাটা Na2B4O7। এই যে বোরাক্সের সংখ্যাতের কথা বলতেছেন, বোরিক অ্যাসিড না, বোরাক্স। Na2B4O7.10H2 হচ্ছে বোরাক্স। তারপর ভাই সামনে 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 আরো আছো, চলে আসো মেহেদি। মেহেদির রং এক্সট্রাকশনের মধ্যে শুধুমাত্র মাথায় রাখবে, মেহেদির প্রধান উপাদান হচ্ছে লোসন। মেহেদির প্রধান উপাদানের মধ্যে, লোসনের মধ্যে থাকে 2 হাইড্রক্সি, এই যে 2 হাইড্রক্সি 1,4 ন্যাথাকুইনন। আচ্ছা, আর কিছু নাই, আর কিছু নাই। তাহলে চলে আসবা মল্ট ভিনেগার থেকে। মল্ট ভিনেগার প্রস্তুতি কিভাবে আলু থেকে বানায়। প্রথমে প্রথমে অনেকগুলো কাহিনী থাকে। প্রথমে চিনি থাকে, চিনি থেকে ইনভার্টাস এনজাইম দিয়ে তুমি বানাবা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ইনভার্ট চিনি যেহেতু বলা হয়। তারপর ইনভার্ট চিনি, যেটা ইনভার্ট চিনি মানে এই যে ইনভার্টেড অবস্থায় যেগুলো ছিল, মানে গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ, ওগুলাকে আবার জাইমেস এনজাইম দিয়ে বিক্রিয়া করে ইথানল পাবা। এগুলো ছোটবেলা থেকে পড়ে আসতেছে। ইথানলকে অ্যাসিডোভেক্টর অ্যাসিড অথবা মাইক্রোডার্ম অ্যাসিড দিয়ে অ্যাসিটিক অ্যাসিড বানাবা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মাইক্রোডার্ম অ্যাসিডও আছে এখানে। এখানে একটা জিনিস মনে রাখবে, টেম্পারেচার গুলো ভাই কেমনে মনে রাখবো, এই যে 35°, তারপরে 37°, 24°, টেম্পারেচার মনে রাখার একটা টেকনিক আছে। প্রথমে লিখবা জামাই, প্রথমে যাতে হইতেছে জাইমেস, জাইমেস মতে মাইক্রোডার্মা, ইতে ইনভার্টেস। দেখো জাইমেসে জামাইয়ের নিচে কত, জামাইয়ের নিচে 20, তারপর হইতেছে ইনভার্টেসের নিচে কত, মাইক্রোডার্মেসিটি না, মাইক্রোডার্মা 35, 35, আর ইনভার্টেসের নিচে কত, ইনভার্ট 37। দেখছো একটা সিরিজ খুঁজে পাইছো, 20, 35, 37, এভাবে তিনটা আমাদের সিরিয়ালি মনে রাখা যায়, 20, 35, 37 জামাই। শেষ। দেখো এটা এটা পারা যায় কিনা, যে প্রাকৃতিক পিসের রূপে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, 3.14। কতবার আসছে এটা মেডিকেলে। খাদ্য সংরক্ষণে কোন অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয়, পিএসটি। খাদ্য সংরক্ষণে কোন অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয়, বিএসটি। দেখো অ্যান্টিঅক্সিডেন্ট এখানে একটাই আছে, বিএসটি। এটা বিএসটি, এটা তো অ্যান্টিঅক্সিডেন্টই না, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টই না, এগুলা ইডিটি হচ্ছে কিলেটিং এজেন্ট। আমি যেটা বলতেছিলাম, এটা কিলেটিং এজেন্ট। 3 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সরি 3 ধরনের উপাদান আছে খাদ্য সংরক্ষক, একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। তাহলে এতটুকু তুমি পারবা। চলে আসবো অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন যাওয়ার আগে 5 মিনিট ব্রেক। যারা ইউটিউব থেকে দেখতেছো বা ইউটিউব থেকে দেখবা পরবর্তীতে, 5 মিনিট তুমি সামনে টাইনা নিতে পারো ভাই।
পরবর্তী চ্যাপ্টার হচ্ছে জুলজি না, জুলজি তো আজকের ক্লাস না, জুলজি মেবি কালকে ক্লাস, শুক্রবারে ক্লাস। অর্থনৈতিক রসায়ন এই পার্টের মধ্যে অর্থনৈতিক আছে। ওই মেইন ইম্পর্টেন্ট কথাগুলোই আমরা দেখার চেষ্টা করব, মেইন পড়াগুলোতে চলে যাই সরাসরি। অর্থনৈতিক রসায়নে প্রথমে প্রাকৃতিক গ্যাস সম্পর্কিত কিছু কথাবার্তা বলছে, তারপরে প্রাকৃতিক গ্যাসের সাথে সাথে কিছু কয়লা সম্পর্কিত কিছু কথাবার্তা বলছে। প্রাকৃতিক গ্যাস, কয়লা এই দুইটা আমাদের মেইন খনিজ সম্পদ। এগুলা জ্ঞানের কথা বলে লাভ নেই। জ্ঞানের কথা বলে লাভ নেই, পরীক্ষায় আসবে কি ওটা বলি। যে 2018 সালে 27টা ছিল, বাট বর্তমানে হচ্ছে 29টা, বইয়ের ভিতরে লেখা আছে। তারপর সক্রিয় নলকূপের সংখ্যা 101টা। তারপর ব্লক সংখ্যা 23টা। তিতাস হচ্ছে সবথেকে বড় গ্যাস ক্ষেত্র, সবথেকে বড় কোনটা। তারপর মাথায় রাখতে হবে সর্বাধিক মিথেন পাওয়া যায় রশিদপুরে, এবং সিএস 98%, এবং H2S গ্যাসের পাওয়া যায় প্রায় অনুপস্থিত। কয়টা বিষয় কিন্তু তোমার মনে রাখতে হবে, বইয়ের ভিতর থেকে এগুলো তো মনে রাখবাই। আর মনে রাখবা যে যদি এই যে H2S গ্যাস এটার পরিমাণ কম থাকে তাহলে ওইটা হবে সুইট গ্যাস, আর যদি বেশি থাকে সেটাকে বলে সাওয়ার গ্যাস। মানে আমরা প্রথমে একটা পয়েন্ট পেয়ে গেছি, এটা কয়লা ভালো অথবা খারাপ হবে কিভাবে, ওটা ডিফাইন করবো কেমনে। কোথায় চলে আসলাম, হ্যাঁ, এটা কয়লা ভালো বা খারাপ, কয়লা বা গ্যাস ভালো বা খারাপ হয় বেশ কয়টা ক্রাইটেরিয়ার উপরে। ধরে নাও কয়লা বা গ্যাসের যে কার্বন অথবা মিথেনের পরিমাণ যত বেশি থাকে কয়লা ভালো তত, যত সালফার অথবা H2S এগুলা যত কম থাকে তত কয়লা ভালো। মানে ভালোগুলা বলতেছে, খারাপগুলো উল্টাই দিবা। তারপর যদি গ্যাসটা যত বেশি পানি থাকবে ওটার মধ্যে, তাহলে ওইটা তত বেশি খারাপ। পানি মানে কি, বাষ্প, বাষ্প যত বেশি থাকবে। তারপর উদ্গায়িতা যত হবে তাহলে সে তত বেশি খারাপ, তত বেশি খারাপ। তারপর ছাই যত বেশি হবে একটা কয়লাতে, ওই কয়লা তত বেশি খারাপ। তাহলে এই কয়টা পয়েন্টের মধ্যে তারপরে দেখো আরো একটা পয়েন্ট, যে মিথেন যত বেশি হবে ওই কয়লার বিটিউ মান, ব্রিটিশ থার্মাল ইউনিট, যেটা এটা ধরে নাও একটা কাজের ইউনিট বা শক্তির ইউনিট, এটা তত বেশি হবে। আবারও বলি, কার্বনের পরিমাণ বেশি হলে বিটিউ বেশি হবে, বিটিউ বেশি হলে এগুলা বাকি সবকিছু আবার কম হবে। এগুলা হচ্ছে কয়লার ভালো হবে নাকি খারাপ হবে এটা নির্দেশ করার উপায়। এটা পারবা তোমরা। আচ্ছা, তারপর এখান থেকে দেখো বেশ কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, যে বাংলাদেশে কিছু গ্যাস ক্ষেত্র আছে, কিছু কয়লা খনি আছে। গ্যাস ক্ষেত্রগুলোর নাম যদি পড়ে ফেলতে পারো তাহলে বাকি যা যা আছে সব কয়লা খনি। তার আগে আগে এখান থেকে জেনে আসি যে বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্র আছে বা গ্যাসের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে সব থেকে গ্যাসের পরিমাণ 55%। তারপরে বাকিগুলা পড়তে পারো নাও পড়তে পারো, বেশি ইম্পর্টেন্ট এটা, নিয়ামনিক্সও আছে, কোচিং আসে পরীক্ষায়। তারপরে ইউরিয়া সারে 10%, এই দুইটা একটু পড়ে ফেলো। তারপর এটা একটা ট্রিক্সও আছে, ট্রিক্স দরকার নাই ভাই। তারপর বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণে মিথেন থাকে এবং কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে। এই যে এখানে একটা পেয়ে গেছি কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড যত বেশি থাকবে ওই কয়লা তত খারাপ বা গ্যাসটা তত খারাপ। কার্বন ডাই অক্সাইড যত খারাপ হবে, মানে যত কম হবে তো কয়লা বা গ্যাস তত ভালো হবে, ভালো হওয়ার লক্ষণ। আর ভালো হওয়ার লক্ষণগুলোকে উল্টাই দিলে খারাপ হওয়ার লক্ষণগুলো আসবে। এটা হবে রশিদপুর অ্যান্সার। তারপর সামনের দিকে আসো, বাংলাদেশে কয়লার মান এবং ব্যবহার এই পার্টে। কয়লার মান ব্যবহার এখান থেকে কয়টা জিনিস শিখবো, এখানে তো অনেকগুলো পেঁচাল আছে, এতগুলা পেঁচাল এভাবে পড়তে গেলে পরীক্ষার আগে মাথা খারাপ হয়ে যাবে। তুমি আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে তুমি নিজে দায়িত্বে একটু লেখবা, লেখার পরে ভালো মতো পড়বা। দেখো আমি আমি যেভাবে লিখে দিচ্ছি, আমি আমি যেভাবে বানাবো তুমি ওইভাবে বানাবা। আমার কাছে আমি বই বন্ধ করে রাখছি, বই বন্ধ করে দেখো যেভাবে বানাই। মনে রাখবে যে আবুলের পিঠ, তুমি এভাবে বানাবা, আবুলের পিঠ এভাবে লেখবা। লেখার পরে আতে হইতেছে অ্যান্থ্রাসাইট কয়লা, লেতে হইতেছে তারপরে হচ্ছে বতে হচ্ছে বিটুমিনাস কয়লা, লতে হচ্ছে লিগনাইট কয়লা, পিট তো পিট পিট কয়লা। এই যে সিরিজটা লিখছি এই সিরিজটা হচ্ছে ভালো থেকে খারাপের দিকে যায়। অ্যান্থ্রাসাইট কয়লা বেশি ভালো, বিটুমিনাস তার থেকে খারাপ, লিগনাইট তার থেকে খারাপ, পিট তার থেকে সব থেকে খারাপ, পিট কয়লা। এখন ভাই এখান থেকে কি কি পড়বো, এখানে পড়বো কার্বনের পরিমাণ কত, পানির পরিমাণ কত, মানে বাষ্পের পরিমাণ কত, এবং পড়বো যে এখানে বিটিউ মানটা কত। দেখো কত সিম্পল হয়ে গেছে না, কত ইজি হয়ে, মানে ইজি লাগবে। এখন থেকে এখান থেকে বের করে একটা একটা করে পড়ি। প্রথমে বিটিউ মানটা বের করি, দেখো অ্যান্থ্রাসাইট কয়লার বিটিউ মান কত। অ্যান্থ্রাসাইট কয়লার বিটিউ মান 5,000, বা শুধু একটা পয়েন্ট মনে রাখবো 15,000, এতটুকু মনে রাখলেই তো হয়। 14,500 থেকে 15,500, বা 15,000 মনে রাখি আমি, 15,000। বা মনে থাকলে তো তোমার পুরোটা মনে থাকলে তো হইলই। বিটুমিনাস কয়লার দেখো কত, বিটুমিনাস হবে প্রায়
11,000, এই যে বিটুমিনাস 11,000। পরেরটা দেখো 11,500। পরেরটা কত? 1,000, 10,000। শেষ। 500 500 করে কমাবা, তাহলে কত? 11,000 পরেরটা। তারপরে কত? 10,500 পরেরটা। 10,000। শেষ। তাহলে এতটুকু পারা যাবে। এখন পানির পরিমাণ কত আর কার্বনের পরিমাণ কত? তাহলে তুমি কমন সেন্স দিয়ে বলো তো, কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকবে কার? যে সব থেকে ভালো কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট মানে বুঝতেছো না, লেখাটা লিখে ভালো মতো লিখে দিই। ভালো থাকবে সবসময় অ্যান্থ্রাসাইট কয়লা। তাহলে যেটার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকবে, বিটুমিনাস একটু কম কার্বন, লিগনাইট একটু কম, পিটে তো আরো কম। এবার পানি, পানি পরিমাণ এখানে থাকবেই না, এখানেও থাকবেও না। তাহলে এই দুইটাতে থাকবে পানির পরিমাণ। যেহেতু কার্বনের পরিমাণ সব থেকে বেশি অ্যান্থ্রাসাইড, এই দুইটা ভ্যালু আছে, এই দুইটার ভ্যালু নাই বইতে। তাহলে আমি এই চারটা জাস্ট ভ্যালু বের করতে হবে, যে ক্রস জায়গা, যে ডট দিছি যে জায়গাগুলোতে, ওই জায়গাগুলোতে ভ্যালু বসাবা তুমি। কিভাবে? কার্বনের ভ্যালুগুলো এখান থেকে বের করে বলি। দেখো অ্যান্থ্রাসাইড করলে কার্বনের পরিমাণ 88%, আর ওইখানে হচ্ছে 44%। শেষ। 88 অর্ধেক 44। এই যে এখানে 88%, এখানে 44%। শেষ। তারপর ওদিক দিয়ে এই দুইটা ক্রস, পরের দুইটার শুধু পানি লাগবে। পানি কোথায়? পানি কোথায়? দেখো লিগনাইট কয়লার পানির পরিমাণ 40%, মানে আর্দ্রতা। আর এখানে আর্দ্রতার পরিমাণ হবে 90% বা 80%। তাহলে এখানে 40-এর ডাবল আবার 80। 40-এর ডাবল 80। তাহলে আশা করি বুঝছো। দেখো একটা ট্রিক্স খুঁজে পাবা। 88 44, আর এখান থেকে 40 আর 80। আর এখান থেকে বিটিউ মানটা তো পাইলে, আর পারলে ব্যবহারটাও পড়তে পারো। ব্যবহারটা এখান থেকে দাগাই দিই। যেমন অ্যান্থ্রাসাইট কয়লা অনেক উন্নত মানের কয়লা, দামও বেশি হবে। তাহলে ব্যবহার কেমন হবে? অনেক ভালো, ভালো ব্যবহার হবে। যেমন ভালো ব্যবহারের মধ্যে মেইন ব্যবহার হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লাতে ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়। তারপরে ধোঁয়াবিহীন জ্বালানি উৎপাদনে ব্যবহার করা হয় অ্যান্থ্রাসাইট কয়লা। এই কয়টা পয়েন্ট পড়লেই হবে, আর বাকিগুলোর ব্যবহার ইম্পর্টেন্ট না খুব একটা। পারবা তাহলে এতটুকু। তাহলে সে তোমাকে বলবে যে নিজের মধ্যে সব থেকে ভালো কয়লা অ্যান্থ্রাসাইট কয়লা। তারপরে বাংলাদেশের যে বেশ কয়টা কয়লা খনি আছে, কয়লা খনিগুলোর মধ্যে কয়লা খনিগুলোর মধ্যে সব থেকে ভালো কয়লা খনি কোনগুলো, কোনটা? আর সব থেকে ভালো গ্যাস খনি কোনটা? এই টাইপের কিছু কোশ্চেন আছে। আচ্ছা, কয়লার যে বিটিইউ মান, এটাকে বলে ফিক্সড কার্বনের ভ্যালুর উপর নির্ভর করবে, এটাকে বলে হিটিং ভ্যালু কয়লার। কয়লার বিটিইউ মানের উপর নির্ভর করবে কয়লা ভালো নাকি খারাপ। কয়লাতে সালফার, ওই যে শুরুতেই যেগুলো বললাম ওগুলো, সালফার যদি থাকে কয়লা খারাপ, উদয়ী বস্তু থাকলে খারাপ, জলীয় বাষ্প থাকলে খারাপ। এখন আমরা শুধুমাত্র কয়টা গ্যাস ক্ষেত্র অথবা কয়টা কয়লা ক্ষেত্র নাম পড়বো, তাহলে নাম পড়লে হয়ে যাবে। হয় কয়লা খনিগুলোর নাম পড়বা, নয় গ্যাস ক্ষেত্রগুলোর নাম পড়বা। কয়লা খনিগুলোর নামে লিখে দিচ্ছি কয়লা, বাকি যা যা থাকে সব গ্যাস ক্ষেত্র। কয়লা খনিগুলোর খনিগুলোর নামের মধ্যে নাম পড়বে প্রথমে হচ্ছে যে জামালগঞ্জে একটা কয়লা খনি আছে। এটা তোমার বইতেই আছে, বইয়ের একটা ছকের মধ্যে আছে, যে ছকের কথা বলতেছি। জামালগঞ্জ, জামালগঞ্জ অবস্থিত জয়পুরহাটে। এটি একটু পরে বড় পুকুরিয়া, এটা একটা কয়লা খনি। তারপরে হচ্ছে ফুলবাড়ি একটা কয়লা খনি, ফুলবাড়ি ইম্পর্টেন্ট না, দিঘিপাড়া একটা কয়লা খনি, এই তিনটা নাম পড়ো। দিঘিপাড়া, এই দিঘিপাড়া কয়লা খনিটা ইম্পর্টেন্ট, কারণ দিঘিপাড়া কয়লা খনিতে সব থেকে বেশি পরিমাণে ক্যালোরিফিক মান পাওয়া যায়, মানে সব থেকে ভালো কয়লা পাওয়া যায়। এই সব থেকে ভালো কয়লার মধ্যে এটার ই কত, মানে কত বিটিউ মান কত? 12,116। 12,116, তার মানে এটা অ্যান্থ্রাসাইট কয়লা আর বিটুমিনাস কয়লা মাঝামাঝি চলে আসে। এত বিটিউ মান, এত বিটিউ পার এলবি। তাহলে পারা যাবে। এই তিনটা নাম মনে রেখো। বাকি তারপরে কিছু গ্যাস ক্ষেত্র আছে, গ্যাস ক্ষেত্রের নামগুলো পড়ে রাখলে আমি লিখে দিচ্ছি কয়টা গ্যাস ক্ষেত্রের নাম। ওগুলো একটু তোমার জেনারেল নলেজের জন্য পড়তে হবে। বলবে যে নিচের কোনটি গ্যাস ক্ষেত্র, এটা যদি না পারো তাহলে কিছু হবে। রশিদপুর একটা একটু আগে পড়ে আসলাম না, 98% রশিদপুরে থাকে, ওটা একটা গ্যাস ক্ষেত্র। তারপরে হরিপুর, রশিদপুর। হরিপুর কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। সিলেটে আরো কয়েকটা গ্যাস ক্ষেত্র আছে, এটা হচ্ছে হরিপুর। তারপর আরো, তারপরে তিতাস, একটু আগে পড়ে আসলাম তিতাস, রশিদপুর। এটাও ওই যে ওই ইয়ের মধ্যে, এই যে গ্যাসের কয়েকটা জাস্ট নামগুলো পড়ে রাখবে, যে এগুলা যে গ্যাস ক্ষেত্র, এই গ্যাস ক্ষেত্র নামগুলো শেষ। তারপর বিরিয়ানি বাজার, বিরিয়ানি বাজার শাহবাজপুর।
শেষ। এই কয়টা গেছে, তো 6 কয়টা নাম পড়বা, 9 কয়টা নাম পড়বা, তাহলেই হয়ে যাবে। পারবা আশা করি। তারপর সামনের দিকে আসো। সামনের দিকে এই 3টা ওয়ার্ড আছে এখানে। 3টা ওয়ার্ড, ওয়ার্ড মানে ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর প্রডিউসার গ্যাস। ওয়াটার গ্যাস, সংশ্লেষ, প্রডিউসার গ্যাস, 3টা মনে রাখার টেকনিক আছে। এই 3টা টেকনিকটা মনে রাখতে পারলে হয়ে গেছে। এটা কিভাবে মনে রাখবো? ওয়াসা প্রডিউস, ওয়াতে ওয়াটার গ্যাস, সাথে সংশ্লেষ গ্যাস, প্রতি প্রডিউসার গ্যাস। তারপর কি করবা? 11, 13, 21। প্রথম দুইটা 11 1:1, 13 1:3। হাইড্রোজেন ইস টু কার্বন মনোক্সাইড ইস টু হাইড্রোজেন অনুপাতে থাকবে। আর পরেরটা হচ্ছে কার্বন মনোক্সাইড ইস টু নাইট্রোজেন, এই অনুপাতে থাকবে। দেখো এই যে কার্বন মনোক্সাইড ইস টু নাইট্রোজেন অনুপাতে 21 অনুপাতে। আর প্রথম দুইটা কার্বন মনোক্সাইড ইস টু হাইড্রোজেন 1:1 1:3 অনুপাতে থাকবে। ওয়াসা প্রডিউস দিয়ে সিরিয়ালি মনে রাখা যায় এটা। তারপর চলে আসে ইউরিয়া উৎপাদন। ইউরিয়া উৎপাদন তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো। অ্যামোনিয়ার সাথে মিলে অ্যামোনিয়াম কার্বামেট গঠন করে, অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়া তৈরি করে। 180°C, 130 ATM। তারপর চলে আসো কাচের মধ্যে। এখন যে পড়বো যে কাচ, সিরামিক বা সিমেন্ট শিল্প, এগুলা সবগুলাতে একটা একটা করে টেকনিক আছে। মনে রাখবা সিলন নামে একটা ছেলে, সিলন সোডা চুরি করে। সোডা হচ্ছে সোডা, তাহলে লিখবো আমরা সিলন সোডা চুরি করে কাচের মধ্যে। কাচের মূল উপাদানগুলো কি কি? সিলনতে হইতেছে সিলিকা, সোডাতে সোডা অ্যাশ, সোডা অ্যাশ হচ্ছে সোডিয়াম, সোডিয়াম গেল, সিলন সোডা, সোডিয়াম কার্বনেট। তারপরে চুন দিয়ে হইতেছে চায়না ক্লে দাগা, বা তোমরা পরীক্ষার হলে বাট চুন দিয়ে হচ্ছে চুনা পাথর বা চুন, এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই 3টা হচ্ছে কাচের মূল উপাদান। দেখো ক দিয়ে হইতেছে কাচ। তাহলে তোমাকে যদি বলে কাচের মূল উপাদানগুলো কি কি, তাহলে এখান থেকে এই ট্রিক্স দিয়ে মনে রাখবো। এই কাচের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, কাচের এটা লিকুইড টেম্পারেচার আছে 1300°C, এটা একটু পরে পড়বো আমরা। এই যে সিলিকা, তারপরে চুন আর চুনা পাথর, এই 3টা জিনিস কাচের। সোডা অ্যাশ, সোডা অ্যাশ, সিলন সোডা চুরি করলো, এতটুকু মাথায় রাখলেই হবে। তারপরে কাচকে বিরঞ্জিত করতে ব্যবহার করে ম্যাঙ্গানিজ অক্সাইড। আর কাচের মধ্যে তুমি যদি ডি ব্লকের কোনো মূল্য দাও, তাহলে তোমার রঙিন যৌগ তৈরি হবে, কারণ ডি ব্লকের মূল্যগুলো আমরা জানি যে অবসান্ত ধাতু। অবসান্ত ধাতুগুলো রঙিন যৌগ তৈরি করে, যেমন রঙিন যৌগ তৈরি করে যেমন কপার অক্সাইড, আয়রন অক্সাইড, এগুলো ব্যবহার করা হয়। তাছাড়া অস্বচ্ছ কাচ তৈরি করার জন্য অ্যান্টিমনি, টিন এবং আর্সেনিক অক্সাইড ব্যবহার করা হয়। এগুলো একটু জ্ঞান অর্জনের জন্য পড়তে পারো, নট নট নেসেসারি। তারপর সামনে আসো, কাচের এই যে কোমলায়ন বা পান দেওয়া, এটা কোথায় করা হয়? কাচে করা হয়, এটা যেন মাথায় থাকে। আর কাচে অ্যানিলিং এর তাপমাত্রা হইতেছে এত ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় সাধারণ কাচের ক্ষেত্রে। তারপর মাথায় রাখবো আমরা বিভিন্ন ধরনের কাচের ব্যবহার। এখান থেকে খুব ইম্পর্টেন্ট সফট গ্লাস বা সাধারণ কাচ। আচ্ছা, এক সেকেন্ড। সফট গ্লাস বা সাধারণ কাচ, সাধারণ কাচের সংখ্যাটা জাস্ট মাথায় রাখতে হবে। সাধারণ কাচের সংকেতের মধ্যে দেখবে যে মেইন মেইন কথাবার্তাগুলাই। সাধারণ কাচের সংকেত হচ্ছে সোডিয়াম, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, এগুলো হচ্ছে সাধারণ কাচের সংকেত। সাধারণ কাচে, সাধারণ কাচে সফট গ্লাস দিয়ে বোতল গ্লাস বলা হয় এটাকে। তারপরে হার্ড গ্লাস, হার্ড গ্লাস হচ্ছে রিফ্র্যাক্টরি বা পটাশ গ্লাস। পটাশ গ্লাসের মধ্যে বুরের পিপেট, কনিক্যাল ফ্লাক্স, এগুলো ইউজ করা হয়। ল্যাবরেটরিতে আমরা যা যা ইউজ করি ওগুলো সবই। তারপর হার্ড গ্লাসের সাথে সাথে আরেকটা পড়বা পাইরেক্স গ্লাস বা বোরোসিলিকেট গ্লাস, যেটাতে বেরিয়াম থাকবে, বোরন থাকবে। এটা দিয়েও ওই যে ল্যাবরেটরির কাজ ব্যবহার করা হয়, ল্যাবরেটরিতে ইউজ করা হয়। তারপরে ফ্লিন্ট গ্লাসে চলে আসো। ফ্লিন্ট গ্লাস বা অপাল গ্লাস বা লেড গ্লাস, এগুলো মুখস্থ করতে হবে। লেড নামটা আছে না, লেড থাকবে এটার মধ্যে। বৈদ্যুতিক বাল্ব, অপটিক্যাল যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। ক্রুক গ্লাস বা সিরিয়াম গ্লাস, এটা চশমাতে ব্যবহার করা হয়, চশমার কাছে। অপাল গ্লাস বা অর্ধস্বচ্ছ গ্লাস, অপাল বাতি শেড তৈরিতে ব্যবহার করা হয়।
তারপরে চলে আসো জেনা গ্লাস বা পাইরেক্স গ্লাস, এটার ব্যবহার কি? জেনা গ্লাস বা পাইরেক্স গ্লাস, বোরোসিলিকেট গ্লাস, এটার ব্যবহার ওই যে বললামই তো। ফাইবার গ্লাস, এটার কোনো ব্যবহার নাই। লেমিনেটেড সেফটি গ্লাস, এটা গাড়িতে ব্যবহার করা হয়, গাড়ির কাঁচ যেন না ভাঙে ওইটাতে ব্যবহার করা হয়। তারপর চলে আসবে সামনের দিকে, কাঁচের নকশা করা হয় হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে। এতটুকু মনে রাখলে হবে। সিরামিক চলে আসো সিরামিক উৎপাদনের মূলনীতিতে বা সিরামিকের মূল উপাদানগুলো কি কি। সিরামিকের মূল উপাদান মনে রাখারও একটা টেকনিক আছে। মনে রাখবা, সিফা নামে একটা মেয়ে, সিফার একটা সিরামিক কোম্পানি আছে। ও সিরামিক কোম্পানিতে যায়, আর সিরামিক কোম্পানিতে যে ও বসে চা খায়, চা খেয়ে খেয়ে দেখে যে ওর ওয়ার্কাররা কি পরিমাণ কাজ করছে বা কি পরিমাণ টাইলস বিক্রি করছে অথবা কি পরিমাণ বেসিন বিক্রি করছে, ওইটাই তো সিরামিক কোম্পানির কাজ। সিফা একজন উদ্যোক্তা, সিফা তার সিরামিক কোম্পানিতে বসে চা খায়, এটা হচ্ছে টেকনিক। তাহলে সিফা চা খায়। কিভাবে কি মনে রাখবো? সিতে হচ্ছে সিলিকা প্রথমে, সিলিকা। পাতে হচ্ছে ফেলসপার, কোথায় ফেলসপার? ফেলসপার ফ্লাক্সিং পদার্থ, বিগালক ফেলসপার। আর চাতে হইতেছে চায়না ক্লে, এখন আসবে চায়না ক্লে, তখন কিন্তু চুন ছিল। চায়না ক্লে কোথায়? চায়না ক্লে, এই যে চায়না ক্লে, কেউলিন বা কাদামাটি বা চায়না ক্লে। চায়না ক্লে আরো কয়টা নাম আছে তো, কেউলিন, কাদামাটি, এগুলো। সিফা চাকা, এটা মাথায় রাখতে হবে। যেটার মধ্যে ফেলসপার বা বিগলক পদার্থগুলো কি কি? দুই ধরনের বিগলক পদার্থ আছে, একটা হচ্ছে সোডা ফেলসপার, একটা হচ্ছে লাইম ফেলসপার, এটা হচ্ছে আরেকটা তিন ধরনের, আরেকটা হচ্ছে পটাশ ফেলসপার। নাম শুধু পড়ে রাখবো। বিগলক পদার্থ এমন পদার্থ যে পদার্থ টেম্পারেচার হ্রাস করে দিবে। তারপরে চলে আসে পাল্প উৎপাদনের মূলনীতি। পাল্প উৎপাদনের প্রধান তিনটি উপাদান, এটা হচ্ছে সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন। এভাবে মুখস্থ রাখবা, সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপরে লিগনিন আসবে। সেলুলোজ থাকবে 40, হেমিসেলুলোজে আরেকটু কমাবা 30, লিগনিনে আরো একটু কমাবা 20। পাল্প উৎপাদনের সাথে কুকিং লিকার সম্পর্কিত, তোমাকে বলে কুকিং লিকার কার সাথে সম্পর্কিত? পাল্প উৎপাদনের সাথে। কুকিং লিকারের সংযুক্তিতা সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। পারলে সংকেত সহ পড়তে পারো, পার্সেন্টেজ সহ পড়তে পারো। তুমি শুধুমাত্র মাথায় রাখবা যে সোডিয়াম থাকে সব সব জায়গাতে, সোডিয়াম থাকে কুকিং লিকারে। বাট কুকিং লিকারের মধ্যে একটা মাথায় রাখতে হবে যে কুকিং লিকারে থাকে যে কুকিং লিকার, ব্ল্যাক লিকার নামে একটা টার্ম থাকে, এটাও তোমার সিরাম, সরি, পাল্প শিল্পের সাথে সম্পর্কিত। ব্ল্যাক লিকারের কালার হচ্ছে বাদামি কালার। তারপর চলে আসে চামড়া ট্যানিং এর মূলনীতি। চামড়া ট্যানিং এর মূলনীতির মধ্যে জাস্ট কয়েকটা পয়েন্ট পড়বা যে এগুলো হচ্ছে চামড়া ট্যানিং এর সাথে সম্পর্কিত, যেমন কিউরিং, সেকিং, লাইমিং, লোম দূরীকরণ, চুল দূরীকরণ, বেটিং, পিকলিং। শুধু নামগুলো পড়ে ফেলবো ভাই, এই নামগুলো মনে থাকে না। এগুলো যে চামড়া উৎপাদনের মূলনীতি। চামড়া উৎপাদন ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, চামড়া থেকে আসে ক্রোমিয়াম আয়ন, আর ক্রোমিয়াম আয়নে এখানে সব থেকে বেশি পরিমাণে দূষণ ঘটে ক্রোমিয়াম আয়নের চামড়া উৎপাদনে। তারপর ইটিপিতে চলে আসে, ইটিপির কার্যকারিতা। ইটিপি বলতে বোঝায় একটা তরল পদার্থকে দূষণ করা, দূষণ রোধ করা। দুই ধরনের দূষণ হতে পারে। সাপোজ আমরা যে এতগুলো কাহিনী করলাম, এতগুলো কাহিনীর মধ্যে দুই ধরনের দূষণ হতে পারে, একটা হচ্ছে তরল দূষণ আর একটা হচ্ছে কঠিন দূষণ। তরল দূষণ যেটা হবে ওইটা, ওইটার এক্সাম্পল হচ্ছে ইটিপি, তরল দূষণ রোধ করার উপায়। আর কঠিন দূষণ রোধ করার উপায় হচ্ছে প্রদোষ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ইটিপি। ইটিপি একটা টেকনিক আর কি। ইতি হইতেছে ইলেকট্রোলাইসিস, ইতে ইটিপি। তারপরে টিতে হচ্ছে টেকনোলজি, আর পিতে হচ্ছে প্রভাবন। এখানে দেখো লেখা আছে তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রোলাইসিস, এই যে টি দিয়ে, টি দিয়ে ই দিয়ে ইলেকট্রোলাইসিস, টি দিয়ে কি, টি দিয়ে হচ্ছে টেকনোলজি। এখানে লেখা নাই না, লেখা নাই, আচ্ছা আমি লিখে দিচ্ছি টেকনোলজি বা জৈব জীব প্রযুক্তি। টেকনোলজি মানে তো জীব প্রযুক্তি। আর পি দিয়ে হইতেছে, দেখো আরেকটা পয়েন্ট আছে, প্রভাবন। আরেকটা হচ্ছে প্রভাবন প্রক্রিয়া। তারপর এটা তো গেল তরল, কিন্তু যদি তোমার কঠিন বজ্র থাকে, কঠিন বজ্র দূর করার উপায় হচ্ছে প্রদোষ। প্রতে হচ্ছে প্রভাবকীয় রূপান্তর, শুধু নামগুলো পড়বা। তারপরে দতে হচ্ছে দূষণ গ্যাস দ্রবীভূতকরণ। আর সতে হচ্ছে সূক্ষ্ম চাকনি। তারপর আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে সিমেন্ট তৈরির মূল উপাদানগুলো কি কি। সিমেন্ট তৈরির মূল উপাদান হচ্ছে সি আঁচ।
সি দিয়ে হচ্ছে সিমেন্ট, সিতে হচ্ছে সিলিকা, আতে অ্যালুমিনা, যতে চুন। কোনটা কত পার্সেন্ট থাকে এটা ইম্পর্টেন্ট না, জাস্ট মানে মাথায় রেখো যে সিমেন্ট যেটা মূল উপাদান। সিমেন্ট তৈরির সাথে আরো দুইটা জিনিস সম্পর্কিত, একটা হচ্ছে ক্যালকেরিয়াস পদার্থ এবং আর্জিলিয়াস পদার্থ। আর্জিলিয়াস পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ, ক্যালকেরিয়াস পদার্থ মানে ক্যালসিয়াম জাতীয় পদার্থ। এই জিনিস দুইটা তোমরা বইয়ের এমসিকিউতেও পাবা, সিমেন্ট তৈরির সাথে ক্যালকিনিয়াস এবং আর্জিলিয়াস পদার্থ থাকে। তারপরে কপার সাইক্লিং 100% করা যায়, কপার সাইক্লিং। কপারের সাথে কাচও 100% করা যায় রিসাইক্লিং। কাচ, কাচ এবং কপার দুইটাই 100% রিসাইক্লিং যৌগ। তারপর কাচ, এই যে কাচও 100% রিসাইক্লিং যৌগ। এই দুইটা পড়বা। তারপরে চলে আসো ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল তিন প্রকার, ন্যানো লেয়ার, ন্যানো টিউব এবং ন্যানো পার্টিকেল। তিনটাই তিন মানে সেম ভ্যালু, 1 থেকে 100, 1 থেকে 100, 1 থেকে 100 ন্যানোমিটার। বাট একটা হচ্ছে একমাত্রিক যেটা ন্যানো লেয়ার, ন্যানো টিউব হচ্ছে দ্বিমাত্রিক 2 ডাইমেনশনাল, এবং ন্যানো পার্টিকেল হচ্ছে 3 ডাইমেনশনাল। এখন ভাই এখানে এই যে কোর্স পার্টিকেল, ন্যানো পার্টিকেল, এই কয়টা টার্ম আছে দেখুন। ন্যানো পার্টিকেল তো বললামই এতক্ষণ। ফাইন পার্টিকেল 101 থেকে 2500 পর্যন্ত, কোর্স পার্টিকেল হচ্ছে 10,000 ন্যানোমিটার পর্যন্ত, এতটুকু মাথায় রাখবা। তারপর এখান থেকে নরিওটনিক হচ্ছে, উনি হচ্ছে ন্যানো টেকনোলজির জনক। আর বেশি কিছু নাই। কয়লার সব থেকে বেশি ক্ষতিকর উপাদান হচ্ছে সালফার। কয়লাতে কোনটি বাড়লে কয়লার গুণগত মান বাড়ে, ফিক্সড কার্বনের মান বাড়লে গুণগত মান বাড়ে। এটাই তোমার এই চ্যাপ্টার থেকে আমি যতটুকু দেখাইছি এতটুকু সব মানে 100%, 100% বই মানে আসে নাই, চলে আসে নাই। 100% চলে আসার জন্য আমি বলি, দেখো এটা হচ্ছে মানে প্রায় রিভিশনের মতো। 100% যে চলে আসবে এরকম না। তোমাকে আমি আরো কয়েকটা টপিক বলে দিয়েছি, ওই কয়টা টপিক তুমি পড়ে ফেলবে। যেমন স্পেশালি ন্যানো কণার ক্ষেত্রে লাস্টের দিকে কয়টা টপিক আছে। জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন লোশনে ব্যবহার করা হয়, এই কয়টা। তারপরে কার্বন ন্যানোটিউব হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ন্যানোটিউব, মানে কার্বন ন্যানোটিউব সব থেকে ভালো বা সব থেকে বড় ন্যানোটিউব। তারপর কার্বন ন্যানোটিউবের দৈর্ঘ্যটা কতটুকু। তারপর জিঙ্ক অক্সাইড হচ্ছে সানস্ক্রিন লোশন ইউজ করা হয়, এই কয়টা জিনিস। তারপরে ন্যানো কণার ব্যবহারগুলো কোথায়, ব্যবহারগুলো একবার জাস্ট রিডিং দিবা। বাট তোমার প্রিপারেশন যদি খুব খারাপ থাকে, আমি আজকে যতটুকু পরে ততটুকু আগে পড়বা, তারপর চলে যাবা বইয়ের এমসিকিউতে। বইয়ের এমসিকিউতে খুব ভালো মতো এই কয়টা বইয়ের এমসিকিউ শেষ করে ফেলবা, খুব ভালো মতো। দরকার হলে আমাদের বইয়ের এমসিকিউর ভিত্তিক ক্লাসে আছে, ওই ক্লাসের লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দিব। ক্র্যাশ কোর্সে যারা ভর্তি হয়েছে নিচে আমি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, ওই বইয়ের এমসিকিউর ক্লাসগুলোও দেখবা। এই ক্লাসটা তো দেখবাই, যাদের প্রিপারেশন খুব খারাপ তারা এই ক্লাসটা দেখবা, আর যাদের প্রিপারেশন ভালো তারা তো দেখলেই, তারা তো এটা এজ এ তোমার রিভিশন ক্লাস হিসেবে হয়ে গেল। আর মেইন কথা হচ্ছে বইয়ের এমসিকিউ এখান থেকে একটাও মিস দেওয়া যাবে না। তোমার যদি প্রথমে হাজারি স্যারের বইয়ের এমসিকিউ গুলো শেষ হয়ে যায়, হাজারি স্যারের এমসিকিউ শেষ হয়ে গেলে তারপরে তুমি চলে যাবে কবির স্যারের বইয়ের এমসিকিউতে। আর প্রত্যেকটা জিনিসই একটা করে ট্রিক্স লিখে রাখবে। যেমন ধরো না চ্যাপ্টার 4-এ এটা ট্রিক্স আছে না, ওই যে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি একটা ছক বানাবা, ছক বানায় তারপর এখানে স্টেপলার করে পড়বা। যদি তুমি ওই ব্যাটারি চ্যাপ্টার পড়ো, এখন এই চ্যাপ্টার পড়তেছো, এই চ্যাপ্টারের সময় তোমার যে ট্রিক্স গুলো আছে সবগুলো ট্রিক্স একটা খাতায় লিখবা। তাহলে আমি তোমার প্রমাণ মানে বাস্তব এক্সাম বলে দিই, বাস্তব এক্সামে আমি সবগুলো ট্রিক্স আমি নিজেই, এই যে দেখো সবগুলো ট্রিক্স চ্যাপ্টার 5-এ আমি বইয়ের ভিতরে খুব কম পড়ছি। বইয়ের ভিতরে দেখো খুব কম দাগানো, যতটুকু দাগানো ততটুকুই। দেখো বইয়ের এমসিকিউ এর পাশে একটা ট্রিক্সের মতো করে এই যে কয়টা পেজ লিখে রাখছি, তোমাদের এগুলোই পড়াইলাম। এই যে আবুলের পিঠ, তারপরে হচ্ছে ওয়াসা প্রডিউস, তারপরে হচ্ছে সিলন সুরে চুরি করলো, এগুলাই পড়াইলাম। তুমি যদি একটা ট্রিক্স একটা খাতায় লিখে রাখতে পারো এবং তারপরে ওইটা ওই অনুযায়ী বইয়ের এমসিকিউ গুলো সলভ করতে পারো, তাহলে তোমার বইয়ের এমসিকিউ পরীক্ষায় কমন আসবে। মেইন কাজ কি, পরীক্ষা কমন আনা, কোচিং এ ভালো করা না। মেইন কাজ পরীক্ষায় কমন আনা, মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায়। আর পরীক্ষা কমন আসবে কিভাবে, বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন দেখবা কয়েকটা, দেখলেই বুঝে যাবা সবই বইয়ের এমসিকিউ দিয়ে দিছে। এবারও বইয়ের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে দিতে পারে, ওগুলা পারবা। আর যদি বইয়ের ভিতর থেকে দেয়, তাহলে তুমি এমন না যে কিছুই পারবা না, এরকম তো না, কিছু তো পড়ে গেছো বইয়ের ভিতরে। এটা তো মানে মনের মধ্যে তো একটা স্যাটিসফ্যাকশন আছে যে বইয়ের ভিতরে কিছু হইলেও পড়ে গেছি। তাহলে ভেবে পড়ে যাবা, আশা করা যায় যে একটা ভালো কিছু হবে। কোনো সমস্যা থাকলে জানাবা। আমি নিচে আরো কয়টা ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা ক্র্যাশ কোর্সে ভর্তি আছো ওই কয়টা ক্লাস দেখবা, এই ক্লাসটাও দেখবা। সবগুলা ক্লাস দেখে তাহলে তোমার প্রিপারেশন 100% হবে। আগে এই ক্লাসটা দেখবা, তারপরে যদি মনে হয় যে পড়া হয়ে গেছে হয়ে গেছে, তারপরে তুমি বইয়ের এমসিকিউ গুলো সলভ করতে থাকবা। তারপরে যদি মনে না হয় যে আরো পড়া লাগবে, তারপর ওই নিচের ক্লাসগুলো দেখবা, তাহলে তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হবে। আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।